বা বিনিয়োগ করবে তাদের ভ্যালুটা কি এক হবে? কখনই এক হবে না। এর কারণ হলো যারা 1977, 78 বা 80 সালের মধ্যে বা 85 পর্যন্ত জমি ক্রয় করছে তারা অনেক কম দামে কিনছে, কিন্তু অগুছালো একটা শহর কিনছে। তারা গুছানো শহর কিনে নাই, কিন্তু বর্তমানে গুছানো শহর কিন্তু দাম অনেক হাতের নাগালের বাইরে। পাশাপাশি আপনি যদি চিন্তা করেন মালিবাগ রোড 1980 সাল, যেখানে ঢাকার যে মালিবাগটা, এখানে মালিরা ফুল চাষ করত, সেই তাদের মালিরা ফুল চাষ করত, তাদের নামকরণ অনুযায়ী নাম হয়েছে মালিবাগ। 1980 সালে সেখানে জমির দাম ছিল সর্বোচ্চ 1-1.5 লাখ 2 লাখ টাকা কাঠা। আজকে আপনি চিন্তা করেন ওখানে 80-90 লাখ পার কাঠা বা 1.5 কোটি টাকাও কোথাও কোথাও কাঠা হয়ে গেছে। আপনি চিন্তা করেন এখানে কত বছর ভাই, মাত্র 40 বছর অথবা 45 বছর হবে। কিন্তু আপনি আমি অনেক আমাদের এখানে অনেক মানুষ আসে, কাস্টমার আসে, তারা 20 বছর 30 বছর ধরে ঢাকায় আসে, 40 বছর ধরে ঢাকায় আছে, কিন্তু তাদের সামনে থেকে ডেভেলপ হয়েছে, কিন্তু তখন তারা কিনে নেয়। কিন্তু এখন তো সবার পছন্দ হয়, কিন্তু কেনার সামর্থ্য কি সবার আছে? নাই। পাশাপাশি আপনি যদি চিন্তা করেন 1985 সন জাতীয় সংসদ ভবন এলাকায় কি ছিল, যেখানে আপনার শুধুমাত্র ধান চাষ হইতো, আর এখন এই জাতীয় সংসদ এলাকায় যদি আপনি যেতেও চান তাও সংরক্ষিত এলাকা, যাওয়া যাবে না, কারণ এইখানে একটা রেস্ট্রিক্টেড এরিয়া হয়ে গেছে। পাশাপাশি আপনি 1970 সালের কথা যদি চিন্তা করেন, কত সুন্দর একটা গুছালো শহর মতিঝিল, কিন্তু বড় বড় ভবন ছিল না। এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর ভবন হয়ে গেছে। আর মতিঝিল, কাকরাইল, শান্তিনগরের জমি কেনা তো এটা মানে অবাস্তব একটা কথা। ইন্ডাস্ট্রিয়াল ছাড়া এটা সম্ভব না, বা ব্যাংক কোম্পানি ছাড়া এটা সম্ভব না। হয়তো আপনি আমি একটা চিন্তা করতে পারি একটা ফ্ল্যাটে তাও 2-2.5 কোটি টাকা লাগবে। তাহলে আপনি চিন্তা করেন যারা 1980, 90, 95 বা 2000 সালের দিকে এই শান্তিনগর এলাকায় জমি কিনছে, তারা আজকে কি গর্বিত একজন বাড়িওয়ালা হয়ে গেছে না? তারা ওই সময় ছিল অগুছালো শহর, এখন কিন্তু গুছানো শহর। পাশাপাশি নবাবপুর এলাকা আপনি দেখেন একটা অগুছালো শহর ছিল, সেই নবাবপুর এলাকাও বর্তমানে আপনি 100 স্কয়ার ফিটের একটা দোকান কিনতে গেলে আপনার কোটি টাকার উপরে লাগতেছে। একমাত্র ওইখানে বেচা বিক্রি বেশি হচ্ছে, একটা ঘনবসতি মানুষ বসবাস করতেছে, এই কারণে জমির দাম বেড়ে গেছে। কারণ যেই এলাকায় জমির দাম বেড়ে গেছে ওইখানে বিনিয়োগ করলে আপনার প্রফিটটা ওই মানের আসবে না। আনডেভেলপমেন্ট এরিয়ায় বিনিয়োগ করলে আপনার প্রফিটটা বেশি আসবে। পাশাপাশি আমরা যদি চিন্তা করি, আমরা একটু টাকা নিয়ে যদি চিন্তা করি, মনে রাখবেন টাকা থাকলেই ভবিষ্যৎ থাকে না, সঠিক বিনিয়োগ থাকলেই ভবিষ্যৎ তৈরি হয়। আজকে আপনার কাছে টাকা আছে, এটা হয়তো এফডিআর করলেন 10 লাখ টাকা, 5 বছর পরে আপনি 7 লাখ পাইলেন, 12 লাখ 13 লাখ টাকা পাইলেন, কিন্তু ওইটার মুদ্রাস্ফীতিতে ওইটার মূল্য চলে আসবে 8 লাখে। তার মানে টাকা এফডিআর করলেই লাভ হবে না, টাকা বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ ছাড়া টাকা শুধু খরচের রাস্তা খুঁজে। আপনার কাছে যদি আজকে 10 লাখ টাকা থাকে, ব্যাংকে রেখে দেন, এটা যদি পিছনে হয়তো অনেক ভাইয়ের গল্প আমি শুনি, কারণ এটা তো আমাদের থেকে না, অনেক ভাইয়ের গল্প। তো কারো কাছে শুনছি 20 লাখ 30 লাখ টাকা ছিল, টাকা থাকার পরে কিছুদিন পরে হয়তো 6 মাস বা 1 বছর পরে তার কাছে আবার ওই টাকা কমে গেছে। কেন কমে গেছে? যখনই আপনার কাছে টাকা আসবে দেখবেন ওই আত্মীয় ফোন দিছে, ভাই 2 লাখ টাকা ধার দাও, ও বিদেশ যাবে তার জন্য 1.5 লাখ টাকা দাও, ও এই জায়গায় যাবে ওর জন্য এটা দাও, আবার নিজের বউ আছে সে আবার 1.5 লাখ টাকার এটা কিনে দাও, ওইটা কিনে দাও, 20 লাখ টাকা শেষ। তার মানে আপনি যদি এই 20 লাখ টাকা কোথাও বিনিয়োগ করে রাখতেন, আপনি চিন্তা করেন ওই বিনিয়োগ থেকে যদি একটা প্রফিট আসতো, সেটা দিয়ে যদি খরচ করতেন, ওই 20 লাখ টাকার অ্যাসেটটা আপনার থাকতো। আমরা সবাই টাকাটাকে জমায়ে রাখার চেষ্টা করি, টাকা জমায়ে লাভ নেই বা রাখতেও পারবেন না। টাকা কখনোই থাকে না, কারো কাছেই থাকে না। টাকা চলমান প্রক্রিয়া, এটা চলে যাবে। এজন্য টাকা দিয়ে আমাদের কি করা উচিত? বিনিয়োগ করা উচিত। বিনিয়োগ থেকে যে প্রফিটটা আসবে সেটা আমরা কি করব? খরচ করব বা বিভিন্ন জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করব। এবং টাকা যদি আপনি নিজের কাছে রেখেও দেন, এটা কিন্তু মূল্য হ্রাস পায়। আপনি দেখবেন মুদ্রাস্ফীতিতে গত বছরের তুলনায় এই বছর কিন্তু একটু মুদ্রাস্ফীতি বাড়ছে, দেখবেন আগামী বছর আর একটু বাড়বে, পরবর্তীতে আরো বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় দেখবেন আজকে যেই বাজার 1 লাখ টাকায় মাসে করা যায়, সেটা দেখবেন যে আগামী 5 বছর পরে ওখানে টাকা লাগবে মিনিমাম হইলেও 5 লাখ টাকা। এই সেম বাজারেই সেম খাওয়া, 3 বেলাই খাবো আমরা, সংসারে 3 জন মানুষ, 3 জন মানুষই চলবো, বাসা ভাড়া দিব, কিন্তু টাকা লাগবে কয় লাখ? 5 লাখ। এখন যেটা লাগে 1 লাখ, আগামী 5-7 বছর পরে মিনিমাম লাগবে কত লাখ? 5 লাখ টাকা। যার এখন খরচ 5 লাখ, তার লাগবে 25 লাখ। এটা আপনি বিনিয়োগ করলেও লাগবে, না করলেও লাগবে, কারণ যেই হারে মুদ্রাস্ফীতি হচ্ছে, হবেই হবে। আমরা যদি একটু বিনিয়োগ নিয়ে চিন্তা করি, আপনি যদি চিন্তা করেন বিনিয়োগটা যদি ব্যাংকে করেন, কি লাভ দেখেন। ব্যাংক কিন্তু বিনিয়োগের জায়গা না, ব্যাংকটা হলো আপনার আমার টাকা নিরাপত্তা দেওয়ার জায়গা। কিন্তু আপনি কি করতেছি, ব্যাংকে 10 লাখ টাকা এফডিআর করতেছি, 10 বছর পরে কত পাবো? 15 লাখ টাকা পাবো, অথবা 13 লাখ টাকা পাবো, অথবা 16 লাখ টাকা পাবো, এই আশায়। আপনি কি চিন্তা করছেন এই ব্যাংক আপনাকে যে 10 বছর পরে 15 লাখ টাকা দিবে 10 লক্ষ টাকায়, আপনার মুদ্রাস্ফীতিতে ওই 15 লাখ টাকার ভ্যালু চলে আসবে 8 লাখে। কারণ এখন যে 10 লাখে যেই টাকার পণ্য পাবেন, 15 লাখ টাকার ওই সময় ওই পণ্য পাবেন না।
এর কারণ হলো কি, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। পাশাপাশি আপনি যদি বিমায় বিনিয়োগ করেন, আমরা অনেক সময় ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে বিনিয়োগ করি, ইন্স্যুরেন্স কোম্পানি বিনিয়োগের জায়গা না। ইন্স্যুরেন্স কোম্পানি বিনিয়োগের জায়গা না। ইন্স্যুরেন্স কোম্পানি হলো আপনার আমার লাইফ কাভারেজ দেয়, যে আমি একটা অ্যাক্সিডেন্ট করছি, সেখানে আমার চিকিৎসা ভাতা দিবে, আমি মারা গেলে আমার নমিনিকে একটা টাকা দিবে, এটা হলো কাজ। কিন্তু আমরা কি করতেছি, সচেতন না বিদায় আমাদের বিভিন্ন মানুষ ভুল বুঝাইয়া অথবা খালাতো ভাই মামাতো ভাই বুঝাইয়া আমাদেরকে বিনিয়োগ করাইতেছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে, কারণ আমরা জানি না। কিন্তু আমরা যদি সচেতন হই, কেউ কিছু করতে পারবে না, উল্টাপাল্টা জায়গায় আমাদের বিনিয়োগ করাইতে পারবে না। পাশাপাশি শেয়ার বাজারের কথা যদি চিন্তা করেন, শেয়ার বাজার অনেক ভালো জায়গা, কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে না। কারণ বাংলাদেশে পরিপ্রেক্ষিতে শেয়ার বাজারটাকে ধ্বংস করে ফেলছে 1996 সালে একবার, 2009 সালে একবার, লাস্ট 2013 সালে একদম কোমর ভেঙে দিছে। কারণ শেয়ার বাজারে যারা বিনিয়োগ করে তারা কিন্তু মাত্র মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত এরাই করে। কিন্তু এই মানুষগুলাকে কিন্তু কোমর ভেঙে দিছে 3বারের ধ্বংস করার কারণে। আপনি চিন্তা করেন, এখনো যদি শেয়ার বাজারে কেউ বিনিয়োগ করেন, দেখবেন যে বড় ধরনের ধরা খেয়ে যাবে। এর কারণ হলো শেয়ার বাজার এটা স্বাভাবিকভাবে বাড়ার কথা, কিন্তু বাড়ে না। বাড়ে কিভাবে? হঠাৎ করে 100 টাকার শেয়ার হয়ে যায় 200 টাকা, 300 টাকা, এরপরে চলে আসে 5 টাকায়। তার মানে আপনি কি পরিমাণ ধরা খাচ্ছেন? হঠাৎ আপনি 50 কোটি টাকার শেয়ার আছে, এই কিছুদিন পরে চলে আসছে 1 কোটি টাকায়, 1.5 কোটি টাকায়। তার মানে আবার শেয়ার বাজার আবার কি দেয়? লোন দেয়। তার মানে আবার মাইনাস কত কোটি টাকায় চলে যাচ্ছে মানুষ। তার মানে আপনি চিন্তা করেন, বিনিয়োগ যেখানেই করবেন বুঝে শুনে করতে হবে। এখন আসুন আমরা, আপনার কাছে আজকে 1 কোটি টাকা আছে, ধরে নেন 1 কোটি টাকা আছে, অথবা 10 বছরে আপনি 1 কোটি টাকা জমাবেন, এরকম একটা স্বপ্ন থাকতে পারে। আপনি আসুন দেখি 10 বছর পরে এই 1 কোটি টাকার ভ্যালুটা কেমন হবে। আমরা যদি একটু আলোচনা করি, 10 বছরে 1 কোটি টাকার মান হবে 50 লক্ষ টাকা। আজকে যদি আপনি একটা ব্যাংকে এফডিআর করেন 1 কোটি টাকা, ওই যদি 1.5 কোটি টাকাও আপনাকে দেয়, 1.5 কোটি টাকার ওই সময় 10 বছর পরে মূল্য হবে কত? 75 লাখ, নাকি স্যার? কেন? 1 কোটি টাকা যদি 50 লাখ হয়, 1.5 কোটি টাকা 75 লাখ হবে। এটা আপনি লিখে রাখেন। আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে, সেক্ষেত্রে 10 বছর পরে এটার ভ্যালু আসবে কত? 50 লাখে। গত 10 বছর আগে যেই বাজারগুলো যেভাবে পাওয়া যেত, যেই জমি যেখানে পাওয়া যেত, যেই ফ্ল্যাট যেই দামে পাওয়া যেত, এখন কি দ্বিগুণ হচ্ছে না স্যার? দ্বিগুণ হচ্ছে কিনা? হইতেছে। তো আগামী 10 বছর পরে আবার দ্বিগুণ হবে না? এটাই তো। তার মানে দ্বিগুণ হওয়া মানে আমার মুদ্রাস্ফীতি কি হয়ে যায়? বেড়ে যাচ্ছে। বেড়ে গেলে আমাদের টাকার মানটা কমে যাচ্ছে। এরপর আপনি চিন্তা করেন, 1 কোটি টাকা আপনি 15 বছরের বিনিয়োগে রাখবেন, সেখানে 15 বছর পরে 1 কোটি টাকার ভ্যালু আসবে কত? 36 লাখ টাকায়। পাশাপাশি 20 বছর পরে 1 কোটি টাকার ভ্যালু আসবে 25 লক্ষ, 30 বছর পরে 1 কোটি টাকার ভ্যালু আসবে 10 লক্ষ টাকা। আপনি চিন্তা করেন, ভবিষ্যতে টাকার মূল্য কমবেই, টাকার যে মূল্যটা এটা কমবেই। এটা আপনি যদি বিনিয়োগ করেন তাও কমবে, বিনিয়োগ না করলেও কমবে। তাই শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না, টাকার মান ঠিক রাখতে জমিতে বিনিয়োগ করতে হবে। কারণ আপনি যদি 10 বছর আগে যদি কোথাও একটা ল্যান্ড কিনে থাকেন, ধরে নেন 10 বছর আগে আপনি একটা জায়গা থেকে 10 লাখ টাকার ল্যান্ড কিনছেন, জমি কিনছেন। আজকে স্যার ওই 10 লাখ টাকার জমি আজকে মিনিমাম 50 লাখ টাকা, মিনিমাম 1 কোটি টাকা, কোথাও কোথাও 2 কোটি টাকা হয়ে গেছে আপনার জমির কারণে। কিন্তু আপনি যদি 10 কোটি টাকা 10 বছর আগে ব্যাংকে রাখতেন, আজকে ওই টাকায় আপনি পাইছেন হয়তো 15 লাখ বা 18 লাখ বা 16 লাখ, কিন্তু এটার ভ্যালু চলে আসছে কত? 7-8 লাখে। তার মানে বিনিয়োগটা সঠিক জায়গা দেখে জমিতে বিনিয়োগ করতে হবে, যদি আপনার মুদ্রাস্ফীতি ঠেকাইতে হয়। পাশাপাশি আপনি চিন্তা করেন, সরকার চায় সামগ্রিক উন্নয়ন। প্রথমে ধানমন্ডিটাকে ডেভেলপ করলো, গুলশান, মিরপুর, পূর্বাচল, উত্তরা, এগুলাকে ডেভেলপ করার পরে বর্তমানে মাওয়া রোডে গভর্নমেন্ট ফোকাস দিছে। কারণটা কি? মাওয়া রোডটাকে গভর্নমেন্ট ফোকাস দেওয়ার অন্যতম কারণ, ঢাকায় আর জমি নাই। ঢাকায় জমি নাই বিধায় ঢাকার একটু বাইরে যাচ্ছে। কারণ কি? আপনি চিন্তা করেন, এখন 3 কোটি মানুষের বসবাস ঢাকা শহর, আগামী 5 বছর বা 10 বছরে 4 কোটি মানুষ হবে মিনিমাম। 4 কোটি মানুষ কোথায় বসবাস করবে? এখনই তো খুবই কষ্টকর। এখনই যে মানুষ বসবাস করবে সেটাই ঢাকা শহরে। আপনি যদি একদিনের জন্য বাসা ছেড়ে দেন, বাড়িওয়ালা এখন আর আপনাকে বেশি ইয়া করে না, মানে কি বলে, রিকোয়েস্ট করার দরকার হয় না। এর কারণ হলো টুলেট লাগানোর সাথে সাথে 4-5 জন এসে হাজির, তার ফ্ল্যাট লাগবে। কারণ কি? মানুষের চাহিদা বেড়ে গেছে, মানুষ বেশি। আর আপনি যদি চিন্তা করেন, আগামী 4 কোটি মানুষ যখন হবে, তখন এই ঢাকা শহরে আপনি আমি বসবাস করতে পারবো না, ভাড়ার দাম বেড়ে যাবে, এবং এই মানুষগুলো অবশ্যই অবশ্যই ঢাকার বাইরে যেতে হবে। তাহলে কেরানীগঞ্জটা অবহেলিত ছিল, এই কারণে ওই এলাকাটা আগে ডেভেলপ হয় নাই, এখন ডেভেলপ হয়েছে। এই কারণে কেরানীগঞ্জের সাইডটা গভর্নমেন্ট ফোকাস দিতেছে। আপনি একটু চিন্তা করেন, হাসনাবাদের কথা যদি চিন্তা করেন, বসুন্ধরার কথা, যখন 2002 সাল 3 সালের দিকে শুরু হয়, তখন জমির দাম ছিল মাত্র 5 লক্ষ টাকা, বর্তমানে 60 থেকে 80 লক্ষ টাকা পার কাঠা। আপনি চিন্তা করেন, ওই সময় যারা 5 কাঠা জমি 25 লক্ষ টাকা ইনস্টলমেন্টে কিনছে,
একই ব্যক্তি 5 বছরে 5 লক্ষ 25 লক্ষ টাকা কেউ ব্যাংকে এফডিআর সঞ্চয় করবে, আর একজনে কি করছে, জমি ক্রয় করছে। আপনি চিন্তা করেন, যে ব্যক্তি 25 লক্ষ টাকা 5 বছর 10 বছরে বা 10 বছরে 25 লক্ষ টাকা জমাইছে ব্যাংকে, সে কত পেতে পারে? সর্বোচ্চ 40 লাখ ব্যাংক থেকে। আপনি চিন্তা করেন 5 কাঠা জমির দাম, যদি ওই সময় 5 কাঠা কেউ জমি কিস্তিতে কিনছে 10 বছর মেয়াদিতে, তার জমির দাম কত আসলো স্যার? 2.5 কোটি টাকা। যদি 50 লাখ টাকাও দাম ধরেন, তাও কত টাকা? 2.5 কোটি টাকা। তার মানে আপনি চিন্তা করেন, একই সময় দুইটা বন্ধু, কেউ যদি এই বসুন্ধরায় 5 কাঠা জমি ক্রয় করছে 25 লাখ টাকা ইনস্টলমেন্টে, সেম বন্ধু 25 লাখ টাকাই জমাবে, কিন্তু কোথায়? ব্যাংকে। প্রতি মাসে মাসে ব্যাংকেও টাকা দিয়ে যাচ্ছে। তা ব্যাংক তাকে রিটার্ন দিবে কত বছর? 10 বছর পরে 25 লাখে। সর্বোচ্চ যদি দেয় 40 লাখ টাকা দিতে পারে ভ্যাট ট্যাক্স কাটার পরে। তার মানে আপনি চিন্তা করেন, একই বন্ধু একই টাকা প্রতি মাসে দিয়ে যাচ্ছে, কিন্তু 10 বছর পরে একজনের ভ্যালু হলো প্রায় 3 কোটি টাকা, যদি 60 লাখ টাকা মূল্য হয় 3 কোটি টাকা 25 লাখ টাকার, আর একজনের ভ্যালু হলো মাত্র 40 লাখ টাকা। আপনি চিন্তা করতেছেন বিনিয়োগটা কোথায় করা উচিত? আপনি অনেক জায়গায় দেখবেন 10 জন 20 জনে মিলে 5 কাঠা 10 কাঠা জমি কিনছে, তারা আজকে কোটিপতি হয়ে গেছে। কিন্তু অনেকে ব্যাংকে সঞ্চয় করতে করতে এফডিআর করতে করতে তারা কখনো একটা ফ্ল্যাটেরও চিন্তা করতে পারে না। কারণ 10 বছর টাকা বেশি পাচ্ছে, কিন্তু টাকা অনুযায়ী তো কি পাবে না, সম্পদ পাওয়া যাচ্ছে না। আমরা যদি মাওয়া রোডের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কি কি আছে আপনি